আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলি সেনাকেন্দ্র মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে ইরান। এরপর জানিয়ে দেব শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিক সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এদিকে সবার নজর যখন ইরানে, এরই মধ্যে গাজায় 45 জনকে হত্যা করল ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে সাদ্দামের মতো, বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প সহ G7 নেতারা ইসরায়েলের সমর্থনে ইরানে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলি সেনাকেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কর্পস। মঙ্গলবার 17 জুন ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। সার্বজনীন প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও IRGC ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানের সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে। সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছে, এদিকে মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করাই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়, খবর আল জাজিরার। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। এর 1.5 বছর পর আগে ইসরায়েলের রাষ্ট্র গঠিত হয়েছিল। মূলত বাইরের হুমকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই সংস্থাটি গঠন করা হয়েছিল। এদিকে ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভিমুখে ছোড়া হয়। ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে শনিবার 14 জুন ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান। মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইসরায়েলের হালজেরিয়া গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলেছেন, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। এই পাল্টা হামলায় লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বে সুনির্দিষ্ট ও বেদনাদায়ক আঘাত প্রদান করা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব মহানগর এলাকায় কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়েছে বলে জানা গেছে। এটি উপকূলীয় শহর, যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিক সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 100 জন। মঙ্গলবার 17 জুন বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এই হামলায় অন্তত 15 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করার কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, রাশিয়া 440টি ড্রোন এবং 32টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই হামলায় রাশিয়া পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এটিকে সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভে 9 ঘন্টারও বেশি সময় ধরে হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দারা মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের একটি জেলায় অবস্থিত 9 তলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। শহরের মোট 27টি জেলায় এই হামলার আওতায় এসেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সোলোমিনস্কি জেলায় অবস্থিত একটি ভবনের প্রধান প্রবেশপথ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবার নজর যখন ইরানে এরই মধ্যে গাজায় একটি ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদন মতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএফসি পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে ব্যাপক ভিড় সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মন্তব্য জানতে চেয়েছেন বিবিসি। প্রত্যক্ষদর্শীরা জানান দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসের পূর্ব অঞ্চলে ইসরায়েলি সেনার গুলি চালায় ও গোলাবর্ষণ করে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিল খাবার সংগ্রহের জন্য। আহত অনেককে নাসের হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিতে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। মঙ্গলবার ১৭ জুন তেল আবিবে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের এক সভায় একথা বলেন তিনি। কাটস সতর্ক করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। তিনি বলেন, তার মনে রাখা উচিত যে ইরানের প্রতিবেশী একটি দেশ একজন স্বৈরশাসকের পরিণতি কেমন হয়েছিল, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আমরা আজও তেহরানের শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী সামরিক বাহিনীর অগ্রাসনের ক্ষমতাচ্যুত এই ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। পরে তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন জি7 জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। গতকাল সোমবার রাতে দেয়া এক যৌথ বিবৃতিতে জি7 জোটের নেতারা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ভোরে ইরানের হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার জোরে অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবছর কানাডায় বসে ৫১তম জি7 শীর্ষ সম্মেলন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে একেবারে সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়। সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কী কারণে সম্মেলন শেষ না করে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শুধু বলেছেন তিনি গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তবে তার ফিরে যাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্পর্ক থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। ইরান ইসরায়েল সংঘাতের পর নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ। দূতাবাস থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর পার্শ্ববর্তী মুসলিম দেশে পালিয়েছেন শত শত বিদেশি। মঙ্গলবার ১৭ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলা শুরুর পর থেকে ইরান থেকে প্রতিবেশী দেশে আজারবাইজানে পালিয়ে এসেছে শত শত বিদেশি নাগরিক। এএফপি নিউজ এজেন্সিকে প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬০০-এর বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। এক অবিবেচনা প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন, যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। মঙ্গলবার ১৭ জুন দোহায় এক সংবাদ সম্মেলনে আল আনসারি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব।